ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এআইপি আসানসোল, যেখানে আমি সুপ্রিয় তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের প্রশ্ন, যেগুলো শুধুমাত্র জিএনএম নার্সিং নয়, বিভিন্ন পরীক্ষার প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় কোন অক্ষর লিখতে হয়? বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সবসময় আমরা ইটালিক অক্ষর ব্যবহার করি, কিন্তু শুধুমাত্র এটা ব্যবহার করা হয় যখন কোনো কিছু ছাপা হয়, নামের ছাপার জন্য ইটালিক ব্যবহার করা হয়। কিন্তু যখন সেগুলো আমরা হাতে লিখি তখন প্রথমে আমরা গণ বা জেনাসের নাম লিখি এবং তারপরে আমরা স্পিসিসের নাম লিখি। এই দুটো লেখার পরে তাতে আমরা আন্ডারলাইন দিই। এটিকেই বলা হয় লিনিয়ার ল বা লিনিয়াসের নিয়ম। পরবর্তী প্রশ্ন, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা। এবার আমরা পরের অপশানগুলো দেখে নিই। খাদ্য তৈরি করা, শক্তি উৎপাদন করা, আমিষ সংশ্লেষণ করা। আমিষকে এখানে ফ্যাট বলা হয়, ফ্যাট সংশ্লেষণ করা। খাদ্য তৈরি করা এটা কার কাজ? পাতার ক্লোরোফিলের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। শক্তি উৎপাদন করা মাইটোকন্ড্রিয়ার কাজ। জীবাণু ভক্ষণ করা এক্ষুনি বললাম লাইসোজোমের কাজ। এবং আমিষ সংশ্লেষণ এটা হচ্ছে রাইবোজোমের কাজ। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, পাটের আঁশ কি ধরনের টিস্যু? আঁশ বা ফাইবার আমরা সবসময় জেনে রাখবো এটি হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় টিস্যু। প্যারেনকাইমা হচ্ছে এক ধরনের ভাজক কলা যা গাছের নরম অংশে পাওয়া যায়। কোলেনকাইমা অপেক্ষাকৃত যে সকল অংশ একটু শক্ত সেই সব অংশে আমরা কোলেনকাইমা টিস্যু পাই। ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। এটা সঠিক অ্যান্সার হবে স্ক্লেরেনকাইমা। জীবদেহের গঠন ও জীবন ক্রিয়াকলাপের একক কি? জীবদেহের গঠন এবং জীবন ক্রিয়াকলাপের একক হচ্ছে কোষ বা সেল। এই কোষের মধ্যেই জীবের সকল জৈবনিক ক্রিয়াগুলি সম্পন্ন হয়। এবার চলে আসি জাইলেম। এর কাজ কি? জাইলেম কলা জল পরিবহন করে। মেসোফিল কলা পাতায় থাকে। পাতায় মেসোফিল কলা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, লোই ও সিকোভিজের মতে কোষ কি দ্বারা আবৃত? অর্থাৎ কোষের যে পর্দা সেটি কি ধরনের পর্দা? বৈষম্যভেদ্য পর্দা, ভেদ্য পর্দা, অভেদ্য পর্দা না কাইটিন? এখানে উত্তর হবে বৈষম্যভেদ্য পর্দা। একে বলা হয় সেমি পারমিয়েবল মেমব্রেন, যার মধ্যে দিয়ে শুধুমাত্র তরল পদার্থ যাতায়াত করতে পারে, কিন্তু কোনরূপ কোনো কঠিন অণু বা কঠিনের কণা যাতায়াত করতে পারে না। পরের প্রশ্ন, কত সালে কোষ আবিষ্কার করা হয়? কোষ আবিষ্কার করা হয় 1665 সালে। কে আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী। তিনি এই সম্পর্কে কোন পুস্তকে প্রথম প্রকাশ করেন? পুস্তকটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। আচ্ছা বলো তো, সাইটোপ্লাজম কে আবিষ্কার করে? সাইটোপ্লাজম আবিষ্কার করে একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম পারকিনজি। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে বেন্ডা। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের? নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে দুটি ভাগে ভাগ করি। প্রথম প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, এবং 2 নম্বর ইউক্যারিওটিক বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা কি দেখি? যে এতে নিউক্লিয় বস্তু
নিউক্লিয় বস্তু কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, কিন্তু প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ বা ইউক্যারিওটিক কোষে আমরা দ্বিস্তর বিশিষ্ট পর্দা দেখতে পাই। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই বা মাইক্রোস্টিবিউলা বলা হয় কোষ ঝিল্লি ভাঁজকে। পরের প্রশ্ন আমরা চলে আসি। পরের প্রশ্ন, কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট পর্দা? কোষ ঝিল্লি হচ্ছে 3 স্তর বিশিষ্ট পর্দা। এই কোষ ঝিল্লির 3টি স্তরে কি কি থাকে? প্রথম স্তরে থাকে প্রোটিন, তারপর স্তরে লিপিড এবং তারপর স্তরে প্রোটিন। অর্থাৎ প্রোটিন, লিপিড এবং প্রোটিন পর্দা বেষ্টিত আবৃত পর্দাই হচ্ছে কোষ ঝিল্লি। এর মধ্যে এই 2 প্রোটিন বেষ্টিত পর্দার মাঝে লিপিড কিন্তু অবস্থান করে এবং এই ধরনের পর্দাকে বলা হয় পিএলপি মডেল, যেটা দিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট ছিলেন, একজন ছিলেন সিঙ্গার এবং একজন সায়েন্টিস্ট ছিলেন নিকলসন। তাই এটাকে বলে সিঙ্গার নিকলসনের মডেল। এছাড়াও কোষ ঝিল্লির আরেকটা মডেল দিয়েছিলেন একজন সায়েন্টিস্ট, তার নাম ছিল রবার্টসন, এবং রবার্টসনের এই মডেলকে বলা হয় রবার্টসনের একক পর্দা মডেল। রবার্টসনের ইউনিট মেমব্রেন বা একক পর্দা মডেল। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, কোষ ঝিল্লি, এটা হয়ে গেছে। কোষের আকার, আকৃতি ও দৃঢ়তা বজায় রাখে কোনটি? প্রথম অপশন কোষ ঝিল্লি, দ্বিতীয় অপশন রেটিকিউলাম, তৃতীয় অপশন কোষ প্রাচীর এবং চতুর্থ অপশন হচ্ছে রাইবোজোম। খুব সহজ প্রশ্ন, কোষের আকার, আকৃতি ও দৃঢ়তা বজায় রাখে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর 3 পর্দা বিশিষ্ট। এই কোষ পর্দার একদম প্রথম বা মাঝের অংশকে বলা হয় মধ্যচ্ছদা, এটাকে বলা হয় প্রাইমারি মেমব্রেন, এবং শেষ পর্দাকে বলা হয় সেকেন্ডারি মেমব্রেন। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, কোষ প্রাচীর পার্শ্ববর্তী কোষের সাথে কি সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে? প্রথম অপশন প্লাজমা লেমা, পরের অপশন প্লাজমোডেসমাটা, পরের অপশন প্লাজমা সল এবং শেষের অপশন প্লাজমা ক্রোন। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে প্লাজমোডেসমাটা। অর্থাৎ 2টি কোষের মাঝে যে কোষ প্রাচীর অবস্থান করে, একটি কোষ এবং অপর একটি কোষ, সেই 2টি কোষের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য অনেক ছোট্ট ছোট্ট পোর বা ছিদ্র অবস্থান করে, যেগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। পরের প্রশ্ন, প্রাণী কোষে সাধারণত কোনটি থাকে না? অপশন এ কোষ প্রাচীর, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি গলগি বস্তু এবং অপশন ডি নিউক্লিয়াস। তো প্রাণী কোষে কোনটি আমরা দেখতে পাই না? প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না কোষ প্রাচীর। প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা অবস্থান করে। কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়া কোষ। উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়া কোষে আমরা কোষ প্রাচীর দেখতে পাই, কিন্তু প্রাণী কোষে আমরা কোনো কোষ প্রাচীর দেখতে পাই না। প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা অবস্থান করে। পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্নে হয়ে যাই। দেহের রাসায়নিক কারখানা বলা হয় অপশন এ সাইটোপ্লাজম, অপশন বি কোষ, অপশন সি টিস্যু এবং অপশন ডি প্রোটোপ্লাজম। তো দেহের রাসায়নিক কারখানা বলা হয় প্রোটোপ্লাজমকে, কারণ কোষের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সেগুলি প্রোটোপ্লাজমে ঘটে এবং কোষের প্রয়োজনীয় বা জৈবনিক ক্রিয়া পরিচালনা করার জন্য প্রয়োজনীয় উৎসেচক এই প্রোটোপ্লাজমে অবস্থান করে। তাই প্রোটোপ্লাজমকে বলা হয় কোষের রাসায়নিক কারখানা। ক্লিয়ার? আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় কোনটি? বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয় দেহকোষ। জনন কোষের কাজ কি? জনন কোষ স্পোর সৃষ্টি করে। এছাড়াও মেল এবং
ফিমেল গ্যামেট সৃষ্টি করে জনন কোষ। ওকে, কোন পদ্ধতির মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে জনন কোষ মেল এবং ফিমেল গ্যামেট সৃষ্টি করে। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্ন, কাজের ভিত্তিতে প্রকৃত কোষ কয় প্রকার? কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে আমরা দুই ভাগে ভাগ করি। কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ভাগে ভাগ করি। প্রথমত 1 নম্বর হচ্ছে দেহ কোষ এবং 2 নম্বর হচ্ছে জনন কোষ। দেহ কোষ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে এবং জনন কোষ মেল এবং ফিমেল জনন অঙ্গগুলোকে সৃষ্টি করে। ওকে, দেহ কোষে ঘটে মাইটোসিস, দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আর জনন কোষে ঘটে মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ফলে 2টি অপত্য কোষ উৎপন্ন হয়, কিন্তু মিওসিস কোষ বিভাজনের ফলে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। নিউক্লিয়াস সুগঠিত কোনটির? অপশন এ আদিকোষ, অপশন বি প্রকৃত কোষ, অপশন সি মেসোফিল, না অপশন ডি সিবনল। এই দুটো উত্তর তো হবেই না, তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখব আদিকোষ না প্রকৃত কোষ। এখানে বোঝা যাচ্ছে সুগঠিত বলেছে, তাহলে আদিকোষে তো নিউক্লিয়াস সুগঠিত হতে পারে না, কারণ আমি প্রথমে বলেছি এতে কোনো পর্দা থাকে না। নিউক্লিয় বস্তু এইভাবে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে উত্তর হবে প্রকৃত কোষ। এবং প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত। কি কি? 1 নম্বর হচ্ছে নিউক্লিয় পর্দা, 2 নম্বর নিউক্লিওলাস, 3 নম্বর ক্রোমাটিন, যেটি পরবর্তীকালে ক্রোমোজোমে রূপান্তরিত হয়, এবং 4 নম্বর হচ্ছে নিউক্লিয় রস। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে কোনটির? আমি আগেই বলেছি যে আদি কোষে কোনরূপ কোনো পর্দা যেহেতু থাকে না, তাই সেক্ষেত্রে কি হয়, নিউক্লিয় বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএ মধ্যখানে ছড়ানো থাকে। এটি কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া কোষে। তাহলে এটির অ্যান্সার কি হবে? নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে আদি কোষে। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ শতকরা কত? মাইটোকন্ড্রিয়াতে আমরা দেখেছি লিপিডের পরিমাণ শতকরা 28%, 28% লিপিড থাকে মাইটোকন্ড্রিয়াতে। পরের কোশ্চেন, ক্রেবস চক্র কোথায় ঘটে? অপশন এ মাইটোকন্ড্রিয়ায়, অপশন বি ক্লোরোপ্লাস্টে, অপশন সি রাইবোজোমে, না অপশন ডি সাইটোপ্লাজমে। তো ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ায়। এছাড়াও আরেকটি পদ্ধতি শোষণের সাথে রিলেটেড, সেটি কি? সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং এই গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? এই গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজম। গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। এই গ্লাইকোলাইসিস হচ্ছে শোষণের প্রথম পর্যায় এবং ক্রেবস চক্র হচ্ছে শোষণের দ্বিতীয় পর্যায়। এছাড়াও শোষণের আরেকটি পর্যায় আছে, যেটাকে বলা হয় টার্মিনাল রেসপিরেশন বা প্রান্তীয় শোষণ। আমরা পরের প্রশ্নে চলে যাই। সবুজ রঙের প্লাস্টিডকে কি বলে? অপশন এ ক্রোমোপ্লাস্ট, অপশন বি লিউকোপ্লাস্ট, অপশন সি ক্লোরোপ্লাস্ট এবং অপশন ডি গ্রানাম। এটি খুবই সহজ প্রশ্ন। সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে উপস্থিত থাকে ক্লোরোফিল, আর এই ক্লোরোফিল গাছকে ফটোসিনথেসিসে সাহায্য করে। ফটোসিনথেসিসে সাহায্য করে। আমরা বাকি অপশনগুলো দেখে নেব। ক্রোমোপ্লাস্ট সবুজ বর্ণ ছাড়া বাকি অন্য বর্ণের যে প্লাস্টিড আছে তাদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে অন্যান্য বিভিন্ন যে গাছের অংশ, যেমন দলমণ্ডল, ফল প্রভৃতি অংশগুলোতে বর্ণ ধারণ করা। এবার আমরা চলে আসি লিউকোপ্লাস্ট। এটি হচ্ছে বর্ণহীন বর্ণহীন প্লাস্টিড। এবং লিউকোপ্লাস্ট কোথায় থাকে? লিউকোপ্লাস্ট থাকে গাছের মূলে, এবং এটি কোনোরূপ কোনো ফটোসিনথেসিসে সাহায্য করে না। এর প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা।
প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন, রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডকে কি বলা হয়? আমি আগেই বলেছি যে রঞ্জক পদার্থবিহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টের মধ্যে কোনো রঞ্জক বা কোনো বর্ণ উপস্থিত থাকে না এবং এই লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্যকে সঞ্চয় করা। এখন বলা হলো ক্রোমোপ্লাস্ট কি করে? এই অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোর বর্ণ বা রঞ্জকে ধরনে সাহায্য করে, আর ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিসে সাহায্য করে, কারণ এর মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকে। প্রশ্নে চলে যাই, লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করা, বংশবৃদ্ধি করা, পতঙ্গ আকৃষ্ট করা, বিভাজনে সাহায্য করা। পতঙ্গ আকৃষ্ট করা এই কাজটি হচ্ছে ক্রোমোপ্লাস্টের, লিউকোপ্লাস্টের কিন্তু নয়। লিউকোপ্লাস্টের তাহলে প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করে, এটি মূলে অবস্থান করে। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে যাই। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, কোনটি অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলামে সংশ্লেষিত হয়? এখানে উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকাতে রাইবোজোম উপস্থিত থাকে এবং এই রাইবোজোম কি কাজে সাহায্য করে? এই রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, কোষ গহ্বরের কাজ কি? অপশন এ কোষ রস ধারণ করা, অপশন বি কোষকে রক্ষণাবেক্ষণ, অপশন সি বংশবৃদ্ধিতে সহায়তা করা এবং অপশন ডি শক্তি উৎপাদন করা। তো বংশবৃদ্ধিতে সহায়তা করা এর কাজটি হচ্ছে ডিএনএ ও আরএনএ। কোষকে রক্ষণাবেক্ষণ করে কোষ প্রাচীর, শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কোষ রস ধারণ করা। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্ন, কোষের সকল জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি লাইসোজোম, অপশন সি নিউক্লিয়াস এবং অপশন ডি হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, লাইসোজোম জীবাণু ভক্ষণ করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে নিউক্লিয়াস। এবং কোষের সকল জৈবনিক ক্রিয়া যেহেতু নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষ বিভাজনের সময় প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় এবং নিউক্লিয়াসের এই বিভাজনকে কি বলা হয়? বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, অক্সিজমে কত রকম কোএনজাইম থাকে? অক্সিজমে 14 ধরনের কোএনজাইম অবস্থান করে। আচ্ছা বলো তো, দেখে কতগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে? দেখে 20 প্রকারের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন পড়ে। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ কত শতকরা কত শতাংশ? মাইটোকন্ড্রিয়ায় লিপিডের পরিমাণ এখানে হবে 25%। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে? গলগি বস্তু, প্লাস্টিড, নিউক্লিয়াস নাকি মাইটোকন্ড্রিয়া? গলগি বস্তুতে থাকে না, তার কারণ গলগি বস্তুতে সিস্টার্নি, ভেসিকল ও ভ্যাকুয়াল থাকে। প্লাস্টিড থাইলাকয়েড দিয়ে তৈরি, যেগুলো থেকে আবার তৈরি হয় কোয়ান্টাজোম। নিউক্লিয়াস 4টি অংশ দিয়ে তৈরি, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালিকা। আমাদের উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় যে এইভাবে মাইটোকন্ড্রিয়া এরকম দেখতে, এটি দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে এবং এই যে খাঁজগুলি থাকে এগুলোকেই বলা হয় ক্রিস্টি এবং ক্রিস্টি যার মধ্যে ছড়ানো থাকে সেটিকে বলা হয় ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্সের মধ্যে ছোট ছোট টেনিস র্যাকেটের মতো অংশ থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম। এই অক্সিজোমই শক্তি উৎপাদন করতে সাহায্য করে। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, কোথায় সর্বাধিক শক্তি উৎপাদিত হয়? অপশন এ কোষ প্রাচীর, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি ক্রেবস চক্র এবং অপশন ডি রাইবোজোম। ক্রেবস চক্রে সবথেকে বেশি বা সর্বাধিক শক্তি উৎপন্ন হয় কত? 38 অণু, 38 মোল এটিপি উৎপন্ন হয় ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেলে। মাইটোকন্ড্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায় 2 অণু এটিপি উৎপন্ন হয়। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, প্লাস্টিড থাকে না কোনটিতে? উদ্ভিদ কোষে, প্রাণী কোষে, দেহ কোষে, জনন কোষে। প্লাস্টিড থাকে না প্রাণী কোষে, কারণ প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য তৈরি, এবং আমরা সকলেই জানি যে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এবং খাদ্যের জন্য সবসময় তারা উদ্ভিদের উপর নির্ভর করে। এবং যেহেতু প্লাস্টিড উপস্থিত, উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড উপস্থিত থাকে, স্পেশালি ক্লোরোপ্লাস্ট, সেই জন্যই উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই তাকে বলা হয় স্বভোজী, এবং বাকি সকল প্রাণীদেরকে বলা হয় পরভোজী। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট ঝিল্লি গঠিত হয় কি দিয়ে? লিপিড ও প্রোটিন দিয়ে, নন হিস্টোন প্রোটিন দিয়ে, ডিএনএ ও আরএনএ দিয়ে, নাকি নিউক্লিওটাইড দিয়ে? তো ক্লোরোপ্লাস্ট ঝিল্লি বা ক্লোরোপ্লাস্টের পর্দা তৈরি হয় প্রোটিন এবং লিপিড দিয়ে। প্রোটিন এবং লিপিডের দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে তৈরি হয় ক্লোরোপ্লাস্টের ঝিল্লি। ওকে, ডিএনএ এবং আরএনএ এটি দিয়ে কি তৈরি হয়? এটি দিয়ে তৈরি হয় জিন, যাকে বলা হয় জীবনের ধারক এবং বাহক। নন হিস্টোন প্রোটিন দিয়ে কি তৈরি হয়? ক্রোমোজোম। ওকে, ক্লিয়ার? আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে? আগেই বলেছিলাম লিউকোপ্লাস্ট হচ্ছে রঞ্জকবিহীন ক্লোরোপ্লাস্ট, এবং রঞ্জক কোথায় থাকতে পারে না? সেটি হচ্ছে মূলে। কারণ কি? মূল খাদ্য সবসময় মাটির নিচে অবস্থান করে, এবং সেই কারণে সূর্যের আলোকে ট্র্যাপ করতে পারে না। সেই কারণে মূলের মধ্যে শুধুমাত্র এক ধরনেরই রঞ্জক পদার্থ থাকে, সেটি হচ্ছে লিউকোপ্লাস্ট। এবং লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরের প্রশ্ন, কোনটি বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট না রাইবোজোম? বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ ঘটে এবং জমা ঘটে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রোটিন সংশ্লেষকারী ক্ষুদ্রাঙ্গের নাম কি? খুবই সহজ প্রশ্ন, এবং উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম 2 ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় 70S রাইবোজোম এবং একটা হচ্ছে 80S রাইবোজোম। 70S রাইবোজোমের 2টি সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 40S এবং 50S। ওকে, আর 80S এর 2টি অংশ থাকে কি কি? একটা হচ্ছে 40S এবং 60S। এই যে 2টি সাব ইউনিট থাকে, সেই সাব ইউনিট দুটি সবসময় কি করে? প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। তার মধ্যে এই যে 70S রাইবোজোম, এটি কোথায় থাকে? এটি প্রোক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের যে প্রোক্যারিওটিক কোষ আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, সেখানে আমরা দেখতে পাই 70S রাইবোজোম। এবং বাকি যত রকমের উন্নত প্রাণী এবং উদ্ভিদ গোষ্ঠী আছে, উন্নত এবং প্রাণী এবং উদ্ভিদ গোষ্ঠীদের মধ্যে আমরা 80S রাইবোজোম দেখতে পাই। এবং আমরা আগেই বলেছি রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষকারী ক্ষুদ্র, এটা হয়ে গেছে। গলগি বস্তু গঠিত হয় সেন্ট্রোজোম দিয়ে, আরএনএ, ডিএনএ দিয়ে, লিপিড, প্রোটিন দিয়ে, বা কোনোটি নয়? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ঘ, কোনোটি নয়। গলগি বস্তু 3টি অংশ দিয়ে গঠিত। কি কি? একটাকে বলেছি সিস্টার্নি, এটি গোল অংশ। একটা হচ্ছে ভেসিকল, এটাকে টিবিউলার অংশ বলা হয়। আর একটা গহ্বর, যাকে বলা হয় ভ্যাকিউল। এই 3টি অংশ দিয়ে তৈরি হয় গলগি বডি বা গলগি বস্তু। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন,
কোনটি আদিকোষ এবং প্রকৃত কোষ উভয়েই থাকে? আদিকোষ এবং প্রকৃত কোষ উভয়ে থাকে যে অঙ্গাণুটি সেটি হচ্ছে রাইবোজোম। এবং হচ্ছে রাইবোজোম, আদিকোষে যে রাইবোজোম থাকে সেটি কিরকম? সেটি হচ্ছে 70S প্রকৃতির, এবং প্রকৃত কোষে যে রাইবোজোম থাকে সেটি হচ্ছে 80S প্রকৃতির। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বা অন্য কোনো অঙ্গাণু কিন্তু আদিকোষে দেখতে পাওয়া যায় না এক্সেপ্ট রাইবোজোম। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, সেন্ট্রোজোম ব্ল্যাঙ্ক তরল পদার্থ দিয়ে তৈরি। সেন্ট্রোজোম যে তরল পদার্থ দিয়ে তৈরি সেটির নাম কি? সেটিকে বলা হয় সেন্ট্রোপ্লাজম। ওকে, সেন্ট্রোপ্লাজম হচ্ছে সেন্ট্রোজোমের তরল পদার্থ। এবার সেন্ট্রিওল কি? সেন্ট্রোজোমের দুটি সাব ইউনিট থাকে। সেন্ট্রোজোম এরকম দেখতে হয়, এরকম বিভিন্ন ধরনের রশ্মি থাকে, এটাকে বলে অ্যাস্ট্রাল রে। অ্যাস্ট্রাল রে এগুলি মাইটোসিস কোষ বিভাজনের সময় বেম বা টিবিউল গঠন করে, এবং এর মধ্যে দুটি পিপা সদৃশ অংশ থাকে যেগুলি পরস্পরের সমকোণে থাকে, এদেরকেই বলা হয় সেন্ট্রিওল। ওকে, সেন্ট্রোমিয়ার কি? এটি ক্রোমোজোমকে, ক্রোমোজোমের এই সাব ইউনিটগুলোকে বলা হয় ক্রোমাটিড, এবং দুটি ক্রোমাটিডকে বেঁধে রাখে সেন্ট্রোমিয়ার, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ওকে, ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, কোষ গহ্বরের কাজ কি? কোষ রস ধারণ করা, কোষের রক্ষণাবেক্ষণ, শক্তি উৎপাদন, বংশবৃদ্ধি করা। আগেই বলেছি বংশবৃদ্ধি করা হচ্ছে কার কাজ? ডিএনএ ও আরএনএ। রক্ষণাবেক্ষণ কোষ প্রাচীর, শক্তি উৎপাদন মাইটোকন্ড্রিয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কোষ রস ধারণ করা, অর্থাৎ কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেন? খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে রবার্ট ব্রাউন। ওকে, ডারউইন কি করেছিল? আগের ক্লাসে আমি বলেছিলাম ডারউইন বিবর্তনবাদের জনক। বিবর্তনবাদের জনক। আচ্ছা, তার বইটির নাম কি ছিল? তার বইটির নাম ছিল অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ স্পিসিস। রবার্ট হুক কোষ আবিষ্কার করে এবং রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করে। নিউক্লিয়াস আবিষ্কার করে। ওকে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত রইল। আমরা আবার পরবর্তী ক্লাসে সকলেই মিট করব। থ্যাংক ইউ অ্যান্ড পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।